রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ। বাতিলই থাকছে তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা। লিভ টু আপিল খারিজ, এখনো দেশে ফেরার পরিবেশ হয়নি বললেন সালাউদ্দিন। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। প্রতিশ্রুতি অনুযায়ী আজ নতুন বই পায়নি প্রাথমিকের সব শিক্ষার্থী। যেন তেন মানের বই না নেয় এই বিলম্ব, দাবি এনসিটিভির। যেন তেনভাবেই যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল। খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের 7 নম্বর ভবন। 5ম তলা পর্যন্ত চলছে অফিস। ক্ষতিগ্রস্ত অংশে কাজ শুরু হতে লাগবে আরো 10 থেকে 15 দিন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান সিইসি। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কর্মকর্তাদের নির্দেশ। বিনিয়োগের পরিবেশ নেই দেশে, স্বীকারোক্তি পররাষ্ট্র উপদেষ্টার। আরামকোর বিনিয়োগ প্রস্তাবে সাড়া দেয়নি বিগত সরকার, অভিযোগ রাষ্ট্রদূতের। It's really a great benefit for Bangladesh to focus on skilled work. I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয়, খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনা তার তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা প্রশংসনীয়। দেশের যে কোনো পরিস্থিতিতে মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। একই সাথে আয়োজিত মহড়ার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সবার সঙ্গে দেখা করার সুযোগ, প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। তারেক রহমানের আইনজীবীরা বলছেন, এই রায় প্রমাণ করে রাজনৈতিকভাবে নাজেহাল করতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল একের পর এক মামলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 2007-08 সালে 17টি মামলা হয়েছিল সেনা সমর্থিত সরকারের আমলে। এর মধ্যে ছিল গুলশান, কাফরুল, শাহবাগ এবং ধানমন্ডি থানায় দায়ের হওয়া চাঁদাবাজির এই 4 মামলা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য অনেক মামলার মতোই গত 23 অক্টোবর চাঁদাবাজির এই 4 মামলাও বাতিল করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখা হয় আপিল বিভাগেও। রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন, সেই বাতিলের রায় কার্যকর থাকলো। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না।
আইনজীবীরা বলছেন এই 4 মামলা প্রমাণ করে এর মাধ্যমে কতটা নির্যাতন এবং রাজনৈতিকভাবে হ্যায় প্রতিপন্ন করা হচ্ছে তারেক রহমানকে। জনাব তারেক রহমান হাঁটতেও পারতেন না, তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছে। যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। 111 পরবর্তী এবং আওয়ামী লীগ সরকার মিলিয়ে মোট 82টি মামলা হয় তারেক রহমানের বিরুদ্ধে। তার আইনজীবীরা বলছেন আর 18 থেকে 19টি মামলা বাতিল হলেই সম্পূর্ণ মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে তার দেশে ফেরা মামলার উপর নির্ভর করছে না। 111 সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল 64টা ডিস্ট্রিক্টে। সেই মামলার প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। 2008 সালের 11ই সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি, এমনটি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2 সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি বললেন, শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কেবল ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতেই দ্রুত নির্বাচন প্রয়োজন। জানান, নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি, তবে এটা যেন কিংস পার্টি না হয় সেই অভিপ্রায়ের কথাও জানান সালাউদ্দিন আহমেদ। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। আজকের মধ্যে সব প্রাথমিকের বই বিতরণের যেই লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারল না সরকার। ঘোষণা অনুযায়ী 20 জানুয়ারির মধ্যে সব শ্রেণীর বই দেয়া যাবে কিনা তাতেও সন্দেহ রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো আগের মতো যেন তেন মানের বই গুছিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ, আর সে কারণেই এই বিলম্ব। এনসিটিবির এই দাবির সত্যতা খুঁজেছেন আমাদের সহকর্মী আল আমিন হক অখন। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী SRS আলী। এনসিটিবির কর্মকর্তা অধ্যাপক ডক্টর রিয়াদ চৌধুরীকে এভাবেই ঘিরে আছেন এই বছরের বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের কিছু লোকজন। নানা অজুহাত দেখিয়ে বই মুদ্রণে আরও সময় চাইছেন তারা, কিন্তু রিয়াদ চৌধুরী সাফ জানিয়ে দিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বই চায় সরকার। অধিকাংশ কারখানাতেই বই ছাপানোর তোড়জোড়, তবে ব্যতিক্রমও আছে। প্রিন্টার্স মালিকরা এনসিটিবিকে জানিয়েছিল তাদের কারখানাগুলোতে রাত দিন 24 ঘন্টা কাজ চলছে, তবে মাতোয়ালির এই প্রিন্টার্সে এসে আমরা দেখতে পাই এটি বন্ধ রয়েছে, যে কারণে বই বিতরণের সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে পূরণ হবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। আগের বছরগুলোতে কাজ করা শ্রমিকরাই এখনও আছেন কারখানাগুলোতে। তারা বলছেন, এবার বইয়ের মানে কোনো ছাড় দেয়া হচ্ছে না। ভালো মানের কাগজ কারখানায় আনতে বিলম্ব করায় কাজও দেরিতে শুরু হয়েছে। 10 বছরে আমরা কাগজ পাই না, হাসিনার আমলে এইসব কাগজ আমি দেখি নাই। এর চেয়ে ছাপার মানে আরো কত খারাপ ছিল, আমরা যেগুলি ফালাই দিছি অন্য করে এগুলো ছাপা দিছে। এই যে এতটুকু পাইতে না, এই পাতলা থাকতো, এই মানে পুরা ফরম্যাটটা এই সিঙ্গেলে থাকতো। আর এখন মনে হইতে হতেন কত মোটা 70 গ্রামের কথা কইয়া দিত 60 গ্রাম নয়তো 40 গ্রাম এরকম কাগজ চালাইতো। প্রতিদিনই এনসিটিবির কর্মকর্তারা এসব কারখানায় তদারকি করছেন। বইয়ের মান ঠিকঠাক না হওয়ায় মুদ্রণকারী প্রতিষ্ঠানকে কয়েক লাখ বই ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সেসব বই ফের নতুন করে ছাপাতে হচ্ছে অনেক প্রেস মালিককে। 22 দিন টাইম, এটা রিটেন্ডারের কাজ। এখন আমি এই বইটা পুরো টোটাল লটটা 7 তারিখের মধ্যে ডেলিভারি কমপ্লিট করতে পারবো। 60 জায়গায় 60 কম দিয়েও ছাপা গেছে। এবার তো
80, 70। এনসিটিবি বলছে টেন্ডার নেওয়ার সময় যে সময় বই দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এবার পারছেন না। নতুন করে ভালো মানের কাগজ সংগ্রহ করতে হচ্ছে তাদের। যেন তেনভাবেই যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল এবং পূর্বে যারা এনসিটিবি পরিচালনা করেছেন তারা এই দাবির প্রতি নতি স্বীকার করে নিম্নমানের কাগজে নিম্নমানের বাধায়ে বই তারা দিয়েছিল বা বাধ্য হয়েছিল বা একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিল। 2024 ও 2025 সালের তৃতীয় শ্রেণীর দুটি বই পাশাপাশি রেখে দেখতে চাই আমরা। পার্থক্য স্পষ্ট। 2025-এর বইগুলো যেমন ভারী তেমন উজ্জ্বল। কাগজের মানে ছাড় দিলে সময়সীমা রক্ষা করা যেত বলে দাবি এনসিটিবির। মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময় ঠিক করে দেওয়া হয়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী মান ঠিকঠাক রেখে যে আগে বই ছাপাতে পারছেন সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাচ্ছে বই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে 11 দিন পর খুলে দেওয়া হয়েছে আগুন লাগা সচিবালয়ের 7 নম্বর ভবনটি। সকালে ভবনটির 5ম তলা পর্যন্ত অফিস চালু হলেও ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ থেকে 9ম তলা এখনো বন্ধ। আর এসব ফ্লোরের কাজ শেষ হতে আরো 10 থেকে 15 দিন প্রয়োজন বলে জানিয়েছেন গণপূর্ত সচিব। 7 নম্বর ভবনের পোড়া ফ্লোর পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানিয়েছেন এখন ধোয়া মোছার কাজ চলছে, ঠিক করা হচ্ছে পানির লাইন, কম্পিউটার কানেকশন। আগামী 10-15 দিনের মধ্যেই আগুন লাগা 4টি তলায় কাজ শুরু করা যাবে। আর সব শ্রম সচিব জানিয়েছেন মারাত্মকভাবে 5টি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর মাঝেও মন্ত্রণালয়গুলোর বাইরের অফিসে কাজ চালু ছিল। তবে যেভাবে ক্ষতি হয়েছে সে অনুযায়ী স্বাভাবিক অবস্থা ফিরে আসতে কিছুটা সময় লাগবে। শুধু রিপেয়ার করার ইস্যু না, এখানে সেফটি ইস্যু আছে, কারণ এখানে অনেক কর্মকর্তারা বসেন, স্টাফরা বসেন, আমাদের এখানে মিটিং এ অনেক লোকজন আসে, তাদের সেফটি ইস্যুটাও কিন্তু আমাদের ভাবতে হবে। প্লাস্টার গুলো কিন্তু টোটালি অলমোস্ট আপনার ধ্বংস হয়েছে, এগুলো কিন্তু রিপেয়ার করতে আমার মনে হয় যে গণপূর্ত ইঞ্জিনিয়াররা যারা বিশেষ করে তারাই ভালো বলতে পারবেন আসলে কতদিন সময় লাগবে। তবে এটি কিন্তু যে খুব স্বল্প সময় যে এটি রিবিল করা যাবে বলে আমি মনে করি না। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তা অফিস করতে পারবে, আর উপরেরটা আমরা শুরু করবো কাজ 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। পানির আমরা আজকের মধ্যে কমপ্লিট, পানি ছাড়া বাকি সব কমপ্লিট হয়ে গেছে। পদ আর পদোন্নতি নিয়ে আন্তঃক্যাডার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দাবি আদায়, কলম বিরতি, সভা জমায়েতের মতো কর্মসূচিও পালিত হচ্ছে। আর সেখানে কর্মরতদের বক্তব্য অনেক ক্ষেত্রেই সরকারি কর্মচারী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। সরকার এসব বিবেচনায় নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। তবে গোড়ায় সমাধান না করে শুধু বিজ্ঞপ্তিতে সংকট কাটবে না বলেই মনে করছেন সাবেক কর্মকর্তারা। শাকিল হাসানের রিপোর্ট। আন্তঃক্যাডার দ্বন্দ্ব নতুন নয়, তবে গত 17 ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে উপসচিব পদে কোটা এবং পদোন্নতিতে পরীক্ষা ব্যবস্থা রাখার প্রস্তাবের বিষয়টি জানানোর পর তা রীতিমতো প্রকাশ্য রূপ নেয়। পরীক্ষার মাধ্যমে হবে, একই পরীক্ষা হবে, কিন্তু বিসিএস ক্যাডারের তার রিজার্ভেশন আছে। কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে পরস্পর বিরোধী অবস্থান নেয় অ্যাডমিন ক্যাডার এবং বাকি 25 ক্যাডার কর্মকর্তারা। অ্যাডমিন ক্যাডার বলছে পদোন্নতিতে পরীক্ষা নয় এবং উপসচিব পদের শতভাগ তাদের জন্য রাখতে হবে। উল্টো দিকে 25 ক্যাডার জোট বলছে পদোন্নতিতে পরীক্ষা এবং উপসচিব পদ সবার জন্য উন্মুক্ত করার কথা। এই দ্বন্দ্বে প্রশাসন বিভাগে তৈরি হয়েছে অস্থিরতা। অ্যাডমিন ও কৃষি ক্যাডারের সাবেক 2 ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপে উঠে এসেছে সংকটের গোড়ার কথা। ব্র্যাকেট বন্দি ক্যাডার যখন থেকে সৃষ্টি করা হলো তখন থেকে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, সংঘাত এবং কম্পিটিশন শুরু হলো। তো আমাদের যদি সংস্কার করতে হয় সেখানে আমাদের দেখতে হবে যে এই এতগুলো ক্যাডার সার্ভিস রাখার যৌক্তিকতা আছে কিনা। তদবির বা রাজনৈতিক পরিচয় সেইভাবে যদি পদোন্নতি হয় তাহলে তো একটা একটা সমতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা হবে না। দাবি আদায়ে দুপক্ষই সভা সমাবেশ, সচিবালয়ে জমায়েত, কলম বিরতির মতো কর্মসূচি পালন করেছে। এতে প্রশাসনে স্থবিরতার পাশাপাশি মুখোমুখি অবস্থানে সরকারি কর্মকর্তারা। বাধ্য হয়ে 31 ডিসেম্বর তাদের সতর্ক করে বিজ্ঞপ্তি দেয় সরকার। এতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-এর 30 ধারা স্মরণ করিয়ে দিয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। অফিস চলাকালীন সময়ে কোনো অবরোধ, মানববন্ধন, কর্মবিরতি এগুলো চাকরিবিধিতে তো নাই।
এগুলো তো চাকরিবিধি পরিপন্থী। সরকারের কাছে দাবি পেশের জন্য সমাবেশ করা, এটা আমাদের কন্ডাক্ট রুলস অ্যালাউ করে না, চাকরিবিধির সীমারেখা লঙ্ঘন হবে। রাষ্ট্র পরিচালনায় যেখানে সব ক্যাডার একে অপরের পরিপূরক, সেখানে এমন প্রকাশ্য মুখোমুখি অবস্থান, সংকট কাটানোর উপায় বাতলে দিলেন সাবেকরা। এটা হলো ডিএস পুল, এখানে প্রশাসনের লোকও এখন যেভাবে আসতে পারতেছে, কৃষি ক্যাডার থেকেও যাচ্ছে, অন্য ক্যাডার থেকেও যাচ্ছে, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে পরিষ্কার সরকার বলতে পারে যে এরকম অনেক সুপারিশ আসবে, আমরা ভবিষ্যতে যখন সুপারিশগুলো বিবেচনা করব তখন আপনাদের সকলের সাথে, অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই আমরা সুপারিশের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। স্টিল ফ্রেম একটা সিভিল সার্ভিস দরকার, যারা দক্ষ, মেধাবী, পেশাদার, দলনিরপেক্ষ হবেন। সাবেক দুই কর্মকর্তাই বলছেন, কল্যাণমূলক রাষ্ট্র গড়তে এবং সেবা মানুষের কাছে পৌঁছে দিতে দক্ষ ও পেশাদার কর্মকর্তার বিকল্প নেই। যোগ্যদের বাছাই করতে সঠিক কৌশল প্রণয়ন করতে হবে সরকারকেই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং জাতিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি, এমনটা বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার মন্তব্য, গত 15 বছর ধরে নির্বাচন কলুষিত হয়েছে। জানিয়েছেন, ভোটারদের আস্থায় আনতে প্রয়োজনীয় সবকিছুই করবে কমিশন। জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। গেল বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন 18 লাখ ভোটারের নাম লিপিবদ্ধ হয়েছে তালিকায়। স্বচ্ছতা আনতে এবার প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদ কার্যক্রম। আমি আমার বর্তমান অবস্থান থেকে এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করেছে ইসি। গত 15 বছরে নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতা তৈরি হয়েছে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বাস ফেরানোর চেষ্টা করছে ইসি, যা কমিশনারদের সামনে বড় সুযোগ। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কোনো অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না, জানান কমিশনাররা। আপনার লিডারশিপের উপরই আমার মনে হয় নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের একটা অন্যতম ফ্যাক্টর। মানুষের অনীহা, আস্থার ভাব মানুষের সৃষ্টি করতে হবে, আর সেই আস্থার ভাব সৃষ্টি হবে প্রথম দিন থেকে। আপনি যে যাচ্ছেন, আপনি আস্থার ভাব সৃষ্টি করবেন। একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার অপরাপর সময়ের মতন গতানুগতিকভাবে করলে হবে না। গতানুগতিকভাবে করলে পারে আমাদের যে সীমাবদ্ধতার কথাগুলো আমি শুরুতেই বললাম, পারসেপশনের কথা বললাম, মানুষের ধারণার কথা বললাম, এগুলো থেকে যাবে। আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। আবারও অনুরোধ করছি, সামান্যতম অবহেলা, সামান্যতম অস্বচ্ছতা, সামান্যতম ফাঁকিবাজি যাতে না হয়। একটা সঠিক ভোটার তালিকা চাই, যেটা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য, নির্বাচনের জন্য পূর্বশর্ত। সিইসি বলেন, ক্রান্তি লগ্নে কমিশন দায়িত্ব নিয়েছে, তাই জনগণের প্রত্যাশাও অনেক বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার সুযোগ নেই। পাশাপাশি বলেন, কর্মকর্তাদের মন মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই ভালো কিছু বয়ে আনবে না। জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কর্মকর্তাদের গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে, নিজের আত্মাকে সংস্কার করা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 223 কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে উপানুষ্ঠানিক শিক্ষা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। আউট অফ চিলড্রেন এডুকেশন প্রজেক্টের আওতায় সারা দেশে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন দুদক কর্মকর্তারা। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা তাৎক্ষণিক তথ্য দিতে পারেননি। দুদকের কাছে তথ্য দিতে একদিন সময় চান কর্মকর্তারা। আর অভিযান পরিচালনাকারী দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পে দক্ষ এনজিওকে কাজ না দিয়ে নিজেদের মতো এনজিও বানিয়ে টাকা ভাগাভাগি করা হয়েছে বলে অভিযোগ আছে। সবকিছু খতিয়ে দেখা হবে। এর সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কারো সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও জানায় দুদক। 263 কোটি টাকার ব্যয় অনিয়ম হয়েছে সারা দেশব্যাপী।
এটা একটা মেইন ইস্যু ছিল। আমরা এই রিলেটেড ডকুমেন্ট চেয়েছি। স্পেশালাইজড এবং প্রশিক্ষিত এনজিওদেরকে সারা দেশে কার্যাদেশ মানে তাদেরকে এই কাজের সাথে যুক্ত করার কথা ছিল। প্রশিক্ষিতদেরকে না দিয়ে ওই বিগত সরকারের যারা লোকজন ছিল ওনাদের মাধ্যমে একটা এনজিও করে ওনাদেরকে কাজ দিয়ে দেওয়া হয়েছে, অর্থটা লোপাট করা হয়েছে। ওনারা ফার্স্ট প্রায়োরিটিতে একটা সারসংক্ষেপ চেয়েছেন সেটা দিয়েছি এবং বাকি সিরিয়ালি যে সমস্ত তথ্য চেয়েছেন আমরা রেডি করে কালকে দিয়ে দেব। মুক্তিযুদ্ধের অর্জিত মীমাংসিত বিষয়গুলোতে প্রশ্নবিদ্ধ করলে তা আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি বলেছেন। ডক্টর কামাল হোসেন বলেছেন, সংবিধানে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংযোজন বিয়োজন করা রাষ্ট্রেরই একটি প্রক্রিয়া, তবে ৭২-এর সংবিধানের কবর রচনা করার কোনো প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, জনগণকে নিয়ে রাষ্ট্রের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে, ধৈর্যের সাথে জাতীয় ঐক্য ধরে রেখে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। আমরা সবাই মিলে রাজপথের আন্দোলনে যেটা ভাবে মধ্যে দিয়ে দেশের মূল লক্ষ্যগুলোকে আমরা অর্জন করেছি, সেইভাবে আমরা রাজপথের আন্দোলনে আরও জোরদার করি, জনগণের ঐক্যকে আরও সুসংগত করি। চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে অব্যাহতিপ্রাপ্ত 40তম সাব ইন্সপেক্টর 2023 ব্যাচ। সকালে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় এই কর্মসূচি তারা পালন করেন। জানান, অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে, এর জেরে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ সব দপ্তরে স্মারকলিপি দিয়েও কোনো সাড়া না পেয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন তারা। জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে চাকরিতে পুনর্বহালের দাবি। এর আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতেও 40তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র 1 মাস আগেই 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে অব্যাহতি দেওয়া হয়। নানা অযৌক্তিক, অন্যায় এবং খোরা যুক্তি দিয়ে ক্লাসে বিশৃঙ্খলা, মাঠে বিশৃঙ্খলা, ক্লাসে একজনের সাথে কথা বলা, এরকম নানা অযৌক্তিক, অন্যায় এবং বৈষম্যমূলক কারণ দেখে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে বাড়ি থেকে টাকা এনে, ধার করে টাকা এনে ট্রেনিং করেছে। কেন করেছে? সে যখন চাকরিতে বহাল হবে তখন সে তার পরিবারের হাল ধরবে। আমাদের একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, নয় আমাদের চাকরিতে যোগদান করা। আগামী নির্বাচনে আনসার ও ভিডিপিকে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির 49তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 45তম জাতীয় সমাবেশে যোগ দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা জানান মহাপরিচালক। বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। লক্ষ্য অর্জনে নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন করতে বাহিনীর সদস্যদের উদ্বুদ্ধ করেন। মহাপরিচালক জানান, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডেটাবেজের প্রস্তুতি ইনশাল্লাহ শেষ পর্যায়ে আছে। ওইটা হয়ে গেলে ওদের প্রত্যেকটা সদস্য, এখানে ভিডিপির প্রত্যেকটা সদস্য দৃশ্যমান হবে জাতির সামনে। কে কি ভূমিকায় যাচ্ছে, অর্থনৈতিক হোক বা সামাজিক, সেটাও দেখা যাবে, কারণ ডেটাবেজে তো এভরিথিং ইজ কাউন্টেবল। সো সেই জবাবদিহিতার জায়গায়, সেই স্বচ্ছতার জায়গায় আমরা এই বাহিনীটাকে নিয়ে যাচ্ছি। শুধু সড়ক বা বাসা বাড়িতেই নয়, চুরি ছিনতাই হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। প্রতিনিয়ত রাতের আধারে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় চক্রগুলো এবং রোগীর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি এমন অপরাধকে মরার উপর খাড়ার ঘা হিসেবেই দেখছেন স্বজনরা। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় আরেক সহকর্মী রাজীব আহমেদের রিপোর্ট। পটুয়াখালী থেকে অসুস্থ স্বামীকে নিয়ে ঢাকায় এসেছেন মাসুমা বেগম। ভর্তি করেছেন সোহরাওয়ার্দী মেডিকেলের আইসিইউতে। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে যখন দুশ্চিন্তা, তখন হাসপাতাল থেকেই চুরি হয়ে যায় মাসুমার মোবাইল ফোন। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সাথে। চিকিৎসার জন্য আইসে আমাকে এক বিপদের উপরে আর এক বিপদ, তার আমরা দুইটা টেনশন করতে আছি যে বাবা অসুস্থ, ওদের ছেলের মোবাইলটাও লই গেলাম, আমাকে দুইটা টেনশন। কিন্তু সিসি ক্যামেরা ওই ভেঙে ওই ঝুলে রাখছে। ওই একটা হসপিটাল, এত বড় নাম করে একটা হসপিটাল আছে, শুধু এই আত্মীয় স্বজন যারা আছে ফ্যামিলি সবাই আমার এই নাম্বারই ফোন দেয়, কেউ পাইতেছে না। আমি বাইরে গেলে আমার বাবার একটা সমস্যা হলে ওই জায়গা দিয়ে আমার যে জানাইবে, ওই খবরটা দেওয়ার মতো আমার আম্মুর যে আমার যে ফোন দিয়ে জানাবে ওইটা নাই আমার কাছে।
হাসপাতালে চুরি ছিনতাইয়ের এমন ঘটনায় হতবাক কক্সবাজার থেকে আসা জামাল হোসেন। রোগীর সেবা বাদ দিয়ে এখন তার সাথে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র পাহারা দিতে নির্ঘুম রাত কাটে তার। রোগী নিয়ে যে টেনশন করি তার চেয়ে বেশি টেনশন করি চুরি ডাকাতি জন্য। আইসির ভিতরে ঢুকছি, কারণ ওই সময় তো মোবাইলের খেয়াল নেই, পরে আবার দৌড় দিয়ে আইসি, হ্যাঁ মোবাইলটা নিয়ে গেল কিনা, এরকম একটা আতঙ্কের ভিতরে সারাক্ষণ থাকা লাগে। প্রায় প্রতিদিনই এ হাসপাতাল থেকে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। হাসপাতালের অন্ধকার স্থানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে হরহামেশাই। একজন ছুরি ধরে একজনকে আর কি মোবাইল টোবাইল নিচ্ছে এবং আমাকে দেখা ধর বলছে, আমি দৌড় দিয়ে চলে আসছি। 10,000 টাকা নিয়ে সে যাচ্ছিল আর একটা করতে, লিফটে থেকে 4-5 জন ঘিরে তার ওই 10,000 টাকা নিয়ে গেছে। কানের দুল টান মেরে ছিঁড়ে নিয়ে গেছে। উনি তো আর বয়স্ক মানুষ, দৌড়ে তো ধরার সুযোগ নেই। আমার ওয়াইফের ফোনটা কালকে রাত্রে আসছে, আসার পরে নিয়ে গেছে। রাজধানীর এই মেডিকেলে প্রতিদিন গড়ে 20,000 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে, যার মধ্যে বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত। জনগুরুত্বপূর্ণ এমন জায়গা থেকে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন সবাই। আইসিইউ থেকে 2টা ফোন চুরি হয়ে গেছে। বাথরুমে গেছি, এই সময়ের ভিতরে মোবাইলটা নিয়ে গেছে। আপনি যখন ঘুমাতে যাবেন আপনাকে মোবাইলটা পর্যন্ত পকেটে রেখে ঘুমাতে হচ্ছে। আপনি এতটাই ইনসিকিউর ফিল করতে হবে আপনাকে এখানে। সিকিউরিটি গার্ডের গাফলতি আছে না, ওদের হাত আছে এর পিছনে, কারণ হাত না থাকলে এগুলো কার্যকলাপ হইতে পারে না। হাসপাতাল ঘুরে দেখা গেল বেশিরভাগ সিসি ক্যামেরাই ভাঙা ও নষ্ট। কর্তৃপক্ষ বলছে চুরি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের অভ্যন্তরে কিছু চুরির পরিমাণ বেড়ে গেছে। আমরা আমাদের আনসার কমান্ডারকে ডেকে এই বিষয়ে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করেছি। আমরা খুব দ্রুত পুরো হসপিটাল সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। রোগীদের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার আমার একটা দায় আছে, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে সজাগ আছি। সব মিলে আমাদের হসপিটালের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। শেরেবাংলানগর থানায় খোঁজ নিয়ে জানা গেছে গত ডিসেম্বরের আশপাশের হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে প্রায় 4 শতাধিক, মামলা হয়েছে 6টি। যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও যদি একটু তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা একটু জোরদার করেন তাহলে অনেকাংশে এইসব ঘটনা এড়ানো সম্ভব হবে। যদি কেউ কোনো ভুক্তভোগী কোনো ঘটনার শিকার হন, আমাদের কাছে অভিযোগটা আসলে আমরা দ্রুততম তদন্ত ব্যবস্থা গ্রহণ করব। শুধু সোহরাওয়ার্দী মেডিকেল থেকেই না, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে রাজধানীর বেশিরভাগ হাসপাতালেই। এমন পরিস্থিতি থেকে মুক্তি চায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আজ ও আগামীকাল শীতের তীব্রতা না থাকলেও 7-8 জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া 8, 9 ও 10 জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের কারণে আবারও তাপমাত্রা কমতে পারে। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। বলেছেন এই সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা কয়েক গুণ বাড়বে। সকালে রাজধানীর তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, দিনে সেটা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে টানা কয়েকদিনের কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিলেছে রাজধানীতে। নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। সড়কে মানুষ ও যানবাহনের উপস্থিতিও কয়েক গুণ বেড়েছে। দিনমজুররা বলছেন গত কয়েকদিন শীতের তীব্রতায় কাজ করতে অনেক কষ্ট পোহাতে হয়েছে, তবে আজ ঠান্ডা কমায় তারা স্বস্তি বোধ করছেন। উত্তরের জেলাগুলোয় আজও এক অঙ্কের ঘরেই তাপমাত্রার পারদ। আজকে তো সূর্য উঠছে সকাল সকালে, কথা বলছে, এই জন্য আজকে শীত অনেকই কম। 2-3 দিন তো মোটামুটি শীত ছিল, আজকে হয়তো একটু কম। 2-3 দিন আগ থেকে খুব খারাপ ছিল, কালকের থেকে আজকে খুব ভালো হয়েছে। 9 তারিখ থেকে কোথাও কোথাও বিদ্যুৎ ধরন শৈত্যপ্রবাহের মধ্যে চলে আসবে এবং দিনের তাপমাত্রা আবার কমে যাবে, অর্থাৎ 9, 10, 11 ক্ষণস্থায়ীভাবে আবার দেশের পরিস্থিতি একটু খারাপের দিকে যাবে, অর্থাৎ তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে চলে আসবে এবং ঘন কুয়াশা আবার কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে। ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন বুনেছিলেন মাদারীপুরের আসাদ মাতুব্বর, কিন্তু তা ফিকে হয়ে যায় লিবিয়া পৌঁছানোর পরই। স্বজনদের দাবি নির্যাতনের পরে আসাদের ভিডিও পাঠিয়ে কয়েক ধাপে 42 টাকা নেয় চক্রটি, তাতেও মুক্তি মেলেনি। অবশেষে আসে তার মৃত্যু সংবাদ। সন্তানের মৃত্যুর খবরে মায়ের বুক ফাটা আর্তনাদ, বিদেশ বিভুঁইয়ে স্বজনের মৃত্যুর খবরে গোটা বাড়ি জুড়ে বিষাদের ছায়া। মাদারীপুরের ডাসার উপজেলার আসাদ মাতুব্বর 2 বছর আগে লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন ঝিকরহাট গ্রামের রুবেল খানের সাথে। 17 লাখ টাকা দিয়ে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের আচরণ। আটকে রেখে শারীরিক নির্যাতন এবং নদীপথে ইতালি নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নেয় মোট 42 লাখ টাকা।
তাকে আমরা 42 লক্ষ টাকা দিছি, সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আমার বাবার হেলেছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখখান তো দেখাইবে আমার বাবা। টাকা নিয়েও আসাদকে ইতালি পাঠায়নি দালাল চক্র। এভাবেই কেটে যাচ্ছিল দিন। এরই মধ্যে গত বুধবার খবর আসে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন আসাদ। পরিবারের সদস্যদের অভিযোগ, আসাদের মৃত্যুর পেছনে দায়ী দালাল চক্রটি। 3টার কালা ওরা ফোন দিছে, কয় কি স্ট্রোক করে মরে গেছে, আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করে মার গেলাইছে। গেমার কথা আমার ভাই রাইতে বাবার গেমার কথা, এরপর মনে করো কালকে 4টার কালা ফোন দিছে মরে গেছে। দালালের খপ্পরে পড়ে আর কেউ যেন আসাদের মতো পরিণতি বরণ না করে সেই বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয়, এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। নিহত আসাদের মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের সুষ্ঠু বিচারের দাবি অসহায় পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ব্রাজিলে অবস্থানরত এক ইসরায়েলি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। বেলজিয়াম ভিত্তিক সংগঠন হিন্দ রাজব ফাউন্ডেশন HRF এর করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউভাল ভাগদানি নামের ওই সেনাকে ব্রাজিল থেকে সরিয়ে নেয় এবং তথ্য প্রমাণ ধ্বংসের চেষ্টা করেছে তেল আবিব, এমন দাবি HRF এর। গাজায় নির্বিচার বোমাবর্ষণ, নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর এমন নৃশংসতার পরও চলছে ইসরায়েলি সেনাদের হাসির মহোৎসব। নেতানিয়াহু বাহিনীর এমন হাজার হাজার যুদ্ধাপরাধের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছে বেলজিয়াম ভিত্তিক মানবাধিকার সংগঠন হিন্দ রাজব ফাউন্ডেশন HRF। বিভিন্ন দেশে গা ঢাকা দেয়া ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে তারা। এরই মধ্যে মামলা করেছে চিলি, আর্জেন্টিনা ও ব্রাজিলের আদালতে। HRF এর করা অভিযোগের ভিত্তিতেই এবার ইউভাল ভাগদানি নামের এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্রাজিল ভ্রমণরত ওই সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে ইউভালের বিরুদ্ধে, যার সপক্ষে ভিডিও ফুটেজ, স্থির ছবি, ভৌগোলিক অবস্থান সংক্রান্ত তথ্য প্রমাণ দাখিল করেছে হিন্দ রাজব ফাউন্ডেশন। HRF বলছে ইউভালকে গোপনে ব্রাজিল থেকে সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছে তেল আবিব। এমনকি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ ধ্বংসের চেষ্টার ইঙ্গিতও মিলেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ও ন্যায় বিচার নিশ্চিতে লুলা ডি সিলভা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে HRF। গাজায় তেল আবিবের আগ্রাসনের শুরু থেকে যখন আরব বিশ্ব প্রায় নীরব ছিল, তখনও ইসরায়েলের বিরুদ্ধে সরব ছিল লাতিন আমেরিকা। তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় ব্রাজিল, চিলি ও কলম্বিয়া। এমনকি হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলেও মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় গাজায় অভিযানে অংশ নেয়া ইসরায়েলি সেনা ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল তেল আবিব। সাইপ্রাস, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস সহ 8টি দেশে যাওয়ার পরপরই IDF সদস্যদের দেশে ফিরিয়ে আনার ঘটনাও হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে পাল্টা জবাব দেবে হিজবুল্লাহ। নির্দিষ্ট সময়সীমা নয়, বরং তেল আবিবের আচরণের উপরেই নির্ভর করবে সশস্ত্র গোষ্ঠীটির প্রতিক্রিয়া। এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। জানিয়েছেন, চুক্তিতে ইসরায়েলের সাথে 60 দিনের যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেটি অক্ষরে অক্ষরে মানতে বাধ্য নয় হিজবুল্লাহ। দীর্ঘ 13 মাসের সংঘাতের পর গেল বছরের নভেম্বরে যুদ্ধবিরতিতে সম্মত হয় হিজবুল্লাহ ইসরায়েল। চুক্তি অনুযায়ী 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা নেতানিয়াহু প্রশাসনের। হামলা বন্ধ করবে উভয় পক্ষ, মধ্যস্থতায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি 2 মাসে করালেও চুক্তির বাস্তবায়ন এখনও অন্ধকারী। নির্ধারিত সময়ের মধ্যে পূরণ হচ্ছে না শর্তসমূহ। হিজবুল্লাহর তরফ থেকেও এলো কঠোর হুঁশিয়ারি। গোষ্ঠীটি বলছে, যুদ্ধবিরতি কার্যকরে তারা চুপচাপ থাকলেও উল্লেখিত সময়সীমা মানতে বাধ্য নয় তারা।
চুক্তিতে থাকুক আর না থাকুক এমন কোনো সময়রেখা নেই যা প্রতিরোধ বাহিনীর কার্যক্রমে প্রভাব ফেলবে। আমরা আগেও বলেছি, হিজবুল্লাহ ইসরায়েলকে চুক্তি কার্যকরের সুযোগ দিচ্ছে, নিজেদের ধৈর্যের পরিচয় দিচ্ছি। হিজবুল্লাহ মানলেও চুক্তি লঙ্ঘন করে লেবাননে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু সেই ধৈর্যেরও যে সীমা আছে তা স্মরণ করিয়ে দিলেন হিজবুল্লাহ প্রধান। ইসরায়েলি আগ্রাসন আর নীতি লঙ্ঘনের উপর নির্ভর করবে হিজবুল্লাহর ধৈর্য ধারণ। 2 মাস আমরা চুক্তির সময়সীমা মানতেও পারি, সেটা দীর্ঘও হতে পারে। সেটি পুরোপুরি নির্ভর করবে নেতৃত্বের সিদ্ধান্তের উপর। হিজবুল্লাহ প্রধান হুঁশিয়ারি দেন, তাদের শক্ত প্রতিরোধের সামনে লেবাননে দখলদারিত্ব প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই ইসরায়েলের। অনিক রহমান, যমুনা নিউজ। অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। রোববার তীব্র ঠান্ডা ও তুষারপাতের মধ্যে রাস্তায় নামেন প্রতিবাদকারীরা। রাজধানী সিউলে প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি এলাকায় সবাই জড়ো হয়। পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় ইয়েলের সমর্থক ও প্রতিপক্ষরা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার। সম্প্রতি মার্শাল ল জারি করা ইয়েলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার তাকে আটক করতে যায় পুলিশ, তদন্ত কর্মকর্তা ও কৌশলীদের 150 জনের বিশেষ টিম। তবে সমর্থকদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। গত 1 মাস ধরে চরম অস্থিরতা বিরাজ করছে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে। এ ছিল দুপুরে বাংলাদেশ আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।